লেখক সুমিত সান্যালের উপলব্ধি। কলকাতায় এই ৬টি পরিবারের বন্ধুত্ব ৩ পুরুষ ধরে চলে আসছে। সকলেই সম্ভ্রান্ত, সুশিক্ষিত, সুপ্রতিষ্ঠিত। তাদের সম্পর্ক আপনার থেকে আপন, ক্রমে ক্রমে ঘনিষ্ঠ হয়ে উঠেছে। ৫টি পরিবারে আবার আত্মীয়তা হয়েছে, অর্থাৎ এই ৫ পরিবারের ছেলেমেয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। ছেলেমেয়েরা সকলে এক স্কুলে পড়েছে। বাবা মায়েরা ভিন্ন ভিন্ন কর্মক্ষেত্রে সমহিমায় প্রতিষ্ঠিত। সঞ্চারী আর সুরঞ্জনের বাবা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপক, মা প্রেসিডেন্সি কলেজে ইংরেজি পড়ান। শতদল আর অর্ঘ্যকমলের বাবা কলকাতা হাইকোর্টের জজ। মঞ্জুরির বাবা WBCS কলকাতায় উচ্চ পদস্থ আমলা। মা পাটভবনের অ্যাসিস্ট্যান্ট হেড মিস্ট্রেস। দেবপ্রিয়ার দেবাশিসের বাবা মা দুজনেই স্বনামধন্য ডাক্তার। অনুরূপার বাবা বহুজাতিক কোম্পানিতে ইঞ্জিনিয়ার আর মা CMDA-তে হেরিটেজ প্রোটেকশন ডিপার্টমেন্টের কর্ত্রী। নীলাদ্রির ও সুচরিতার বাবা দেবায়ন ঘটক কলকাতা দূরদর্শনের ডিরেক্টর আর মা বন্দনা ন্যাশনাল লাইব্রেরিতে লাইব্রেরি অফিসার। এই ৬টি পরিবার কাছাকাছি থাকে। যাদবপুর থেকে ঢাকুরিয়ার মধ্যে সকলের বাড়ি। ২টি পরিবার জজ হিমাদ্রি শেখর বন্দ্যোপাধ্যায় আর স্বাস্থ্য সেক্রেটারি দৈপায়ন অধিকারীর বাড়ি যোধপুর পার্কে। স্বাভাবিকভাবে শতদল আর অর্ঘ্যকমলের সাথে মঞ্জুরির বন্ধুত্ব শিশুকাল থেকে। এই সব ছেলেমেয়ের কাছাকাছি বয়স। তারা একসাথে এক নামকরা স্কুলে পড়ে। শতদল ওদের মধ্যে সব থেকে বড়, সে 11 শ্রেণীতে পড়ে। মঞ্জুরি সব থেকে ছোট, সে পড়ে 7ম শ্রেণীতে। হিমাদ্রি শেখরের প্রাসাদোপম বাড়িতেই মাঝে মাঝে এই ৬টি পরিবার মিলিত হয়। কারো কোনো সমস্যা হলেও ওখানেই সকলে মিলে তার সমাধান খুঁজে বের করে। ছেলেমেয়েরা যখন ছোট থাকে তখন মা বাবাই তাদের জগৎ, স্নেহ মায়া মমতার আধার। মায়ের কোলে শিশুর সকল আরাম, সকল তৃপ্তি। বাবা তাদের আহ্লাদে আবদারের সম্বল। এখন এই ছেলেমেয়েরা বড় হচ্ছে, বেড়ে উঠছে। এখন তাদের দেহ মনে নতুন বসন্তের ছোঁয়া। শরীরের সাথে মনে মানসিকতায় পরিবর্তন ঘটেছে। মেয়েদের ক্ষেত্রে সেটা একটু বেশি প্রকট। এখন এই বালিকাদের দুচোখে আসন্ন যৌবনের আবেগ, আবেশের ঝিলিক। শরীরে চপল হরিণীর চাঞ্চল্য। ঠোঁটের কোণে জেগে উঠছে রহস্যময় সলজ্জ চাপা হাসি। এখন তারা নিয়মানুবর্তিতার বাঁধন কাটিয়ে অজানা উত্তেজনায় ঝাঁপ দিতে চায়, আর তাতেই হয় সকল অশান্তির কারণ। এখন মা বাবা ছেলে মেয়েদের বিরক্তির কারণ হয়ে উঠেছে। আমি বুঝতে পারছি না মা, আমাদের ক্লাসের সবাই যাচ্ছে স্কুল ট্রিপে, আমি কেন যেতে পারবো না? সঞ্চারী মেঝেতে পা ঠুকে ঠুকে মায়ের পেছন পেছন ঘুরে রাগ প্রকাশ করছে। মা সকালের ব্যস্ততার মধ্যে নিজেকে ঠান্ডা রাখবার চেষ্টা করছেন। বাবা হাতে হাতে সাহায্য করছেন। মা ছেলে মেয়ে স্বামীর টিফিন গোছাচ্ছে। মেয়ে বড় হচ্ছে, তাই মাকে বিশেষ খেয়াল রাখতে হয় তার ব্যাগ গোছাবার সময়। একটা প্লাস্টিকের মধ্যে বাড়তি প্যান্টি, কয়েকটি স্যানিটারি প্যাড মা দিয়ে দেন। তুমি জানো সবাই যাচ্ছে, কালকে প্রথম নোটিশ দিয়েছে। কাছাকাছি তো যাচ্ছে না, একেবারে মুম্বাই। গতবার পুরীর অভিজ্ঞতা ভুলে গেলি? এতগুলো ছাত্রছাত্রীকে নিয়ে যাচ্ছে, মাস্টার মশাই সবার টিকিট নিয়ে বেপাত্তা। ভাগ্যিস মঞ্জুরির বাবাও সাথে গিয়েছিলেন হাওড়া স্টেশনে। তিনি তার ক্ষমতা বলে মিসিং টিকিটগুলো উদ্ধার করে দিয়েছিলেন। সেটা তো জ্যোতি স্যারের বাড়িতে ইমার্জেন্সি হয়েছিল, তাই। সঞ্চারী যুক্তি দিতে চেষ্টা করল। যা হোক, তুমি যাচ্ছ না, এটা ফাইনাল। এবার বাবা গুরু গম্ভীর কণ্ঠে বললেন। সঞ্চারী মুখ ভার করে ঘাড় গুজে বসে রইল। সে আজ জলখাবার খাবে না। মা অসহিষ্ণু হয়ে পড়ছেন। তুমি ভেবো না মা, আমরা ওই ট্রিপ থেকে ভালো ট্রিপ প্ল্যান করব। বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। ছেলে সুরঞ্জন ছোট, তাই সে বেশি ঝামেলা করেনি। তাই তো শনিবার আমরা সকলে মিলে হিমাদ্রি কাকুর বাড়িতে যাচ্ছি। বাবা কন্যাকে সান্ত্বনা দিলেন। সে বছর এই ৬টি পরিবার বড়দিনের ছুটিতে মুম্বাই গোয়া বেড়াতে গিয়েছিল। এই তাদের বিমানে যাত্রার প্রথম অভিজ্ঞতা।
অন্য একদিন অনুরূপার সাথে তার মায়ের তর্কাতর্কি লেগে গিয়েছিল। মা, আমি বুঝতে পারি না, আমরা যদি বন্ধুরা একজনের বাড়িতে বসে গান বাজনা করি, গল্প গুজব করি, খাওয়া দাওয়া করি, তাতে আপত্তির কি আছে? তোমরাও তো মাঝে মাঝে হিমাদ্রি কাকুর বাড়িতে পার্টি করো। কারণ তোমরা এখনো এত বড় হওনি যে সব সময় ভালো মন্দ মীমাংসা করতে পারো। তাছাড়া তুমি যার বাড়িতে রাত কাটাতে চাইছো সে মেয়েটিকে আমি চিনি না। তুমি এখন কচি খুকি নও, সেটা তুমি না বুঝলেও আমি বুঝি। তুমি চাও না চাও, এখন আমাদেরই সেদিকটা বিবেচনা করতে হবে। তারপর 3 দিন মেয়ে মায়ের সাথে কথা বলেনি। ঠিক সেই সময় সবার অজান্তে আরও একটি মেয়ে অনুশাসনের বাঁধন কাটিয়ে বেরোতে গিয়ে বিপদে পড়েছিল। সেদিন শুক্রবার, শনি রবিবার ওদের স্কুল বন্ধ থাকে। বিকেলে সুচরিতার কিছু বন্ধু বান্ধবী স্কুল থেকে তার বাড়িতে এসেছে। এসেই সবাই মিলে সুচরিতার মা বন্দনার কাছে একসাথে ধরেছে ওরা সকলে মিলে ডলির বাড়িতে সময় কাটাবে, খাওয়া দাওয়া করবে। মাঝ রাতের আগে সযত্নে সুচরিতাকে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা মাকে রাজি করিয়ে নিয়ে গেল সুচরিতাকে। ওরা একটা গাড়ি নিয়ে এসেছিল, সেই গাড়িতে চাপাচাপি হচ্ছে বলে মা ওনাদের ড্রাইভারকে বলে মেয়েকে সাথে নিয়ে পৌঁছে দিলেন গন্তব্যে। সেই সময় তার বাবা বাড়ি ফেরেননি। মাঝরাত পর্যন্ত মেয়েকে বাড়িতে ফিরতে না দেখে মা বাবার মন অস্থির হয়ে উঠেছে। তুমিও না কোনো কিছু বিবেচনা করো না, দিনকাল যে ভালো না এটাও কি তোমাকে বলে দিতে হবে? মেয়ে এসে বন্ধুদের সাথে নাচলো আর তুমিও ছেড়ে দিলে। আমি কি জানি ছাই যে এত দেরি করবে? কোথায় গেছে সেটা তো জেনেছো, নাকি একেবারে ছেড়ে দিয়েছো মেয়েকে? না না, আমি নিজের সাথে গিয়েছিলাম। তবে আর দেরি নয়, চলো আমরা নিয়ে আসি মেয়েকে। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দুজনে দেখল বাড়িতে কেউ নেই, দরজায় তালা। যদিও ভেতরে আলো জ্বলছে। দরজার কাছে কান পেতে শুনল একটা ক্ষীণ গোঙানি শব্দ শোনা যাচ্ছে। বন্দনা দেবী পাগলের মতো দরজা ঠেলতে আরম্ভ করলেন। বাবা ওনার গাড়ির দিকে ছুটে গেলেন। বাগানের জন্য তিনি আজই একটা নতুন কুড়াল কিনেছেন। কুড়াল দিয়ে সজোরে তালায় মারতেই সেটা ভেঙে পড়ল। দেখলেন সুচরিতার হাত পা বাঁধা, মুখে ডাক্ট টেপে সাটা। মেয়ে কান্নায় ভেঙে পড়ল। মেয়ের কাছে জানল বন্ধুদের প্ররোচনায় সে আজ প্রথম মদ্যপান করেছে, একটু বেসামাল হয়ে পড়েছিল। সে যতবার বলেছে আমাকে যেতে দাও বাড়ি, সবাই তাকে থামিয়ে দিয়েছে। এক সময় সবকটি মেয়ে এক এক করে চলে গেল। ছেলেরা ওকে বেঁধে রেখে চলে গিয়েছে রাত্রে ফিরবে বলে। এই বাড়ির মালিক কে? বাবা গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন। ডলির বাবা মা ওর বাবার সহকর্মী ছেলের বিয়েতে যোগ দিতে বারুইপুরে একটা রিসর্টে গিয়েছে বাবা। ওরা আমাকে কিছুই বলেনি। আমি ছাড়বো না এদের সকলকে, ডলির বাবাকেও আমি ছাড়ছি না। বাবা দাপাতে আরম্ভ করলেন। তাতে তোমার মেয়ের বদনাম হবে তুমি বুঝছো না কেন? তুমি বুঝতে পারছো ওরা কিসের জন্য তোমার মেয়েকে বেঁধে রেখে গিয়েছিল? হ্যাঁ বুঝেছি, তুমি বুঝছো না। ছেলেরা যাই করুক বদনাম তো হয় মেয়েদেরই। জগতের এক নির্মম সত্য সুচরিতা আজ উপলব্ধি করল। তারপর আরও অনেক বসন্ত পেরিয়ে গেছে। এক এক করে সব ছেলে মেয়ে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়ে তাদের কাঙ্ক্ষিত কেরিয়ারের পথে অগ্রসর হয়েছে। এখন তারা বাস্তব জগৎকে ধীরে ধীরে আবিষ্কার করছে। মা বাবার নিষেধাজ্ঞা, অনুশাসনের মর্ম উপলব্ধি করছে। নিজেদের প্রতি, আশেপাশের পারিপার্শ্বিক অবস্থার প্রতি সচেতন হয়েছে। তারা বুঝেছে তাদের চারিপাশে অসংখ্য প্রজাপতি নয়, নির্মম শেয়াল, নেকড়ে আর বাজ পাখিও ঘুরে বেড়াচ্ছে। মেয়েরাই সত্যতা বেশি করে অনুধাবন করতে পারে এখন। শতদল আর মঞ্জরি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। শতদল মঞ্জরির থেকে 4 বছরের সিনিয়র, তাই মঞ্জরির অনেক সুবিধা হয়েছে। সে মঞ্জরিকে পড়াশোনায় অনেক সাহায্য করেছে। র্যাগিংয়ের হাত থেকে সে রক্ষা পেয়েছে। দুজনের শৈশবের সম্পর্ক আরও বেশি আন্তরিক, আরও ঘনিষ্ঠ হয়েছে। এমবিবিএস পাশ করে শতদল নিউরো সার্জারিতে এমএস পড়বার জন্য চণ্ডীগড়ে ভর্তি হয়েছিল। কয়েক বছর পরে মঞ্জরিও সেখানে গেছে জেনেটিক্সে উচ্চ শিক্ষা লাভের জন্য। দেবপ্রিয়া তার মা বাবার পদাঙ্ক অনুসরণ করে ডাক্তারিতে ভর্তি হয়েছে। সে শতদল থেকে 2 বছরের ছোট। দেবপ্রিয়া তার মায়ের মতো স্ত্রীরোগ নিয়ে পড়তে চায় এমবিবিএস পাশ করার পরে। সঞ্চারী এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে এমএ পড়ছে। সুরঞ্জন আর অর্ঘ্যকমল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে এমটেক পড়ছে।
দেবাশিস আর অনুরূপা স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনা করছে। নীলাদ্রি সাউন্ড ইঞ্জিনিয়ারিং পড়তে পুনা ফিল্ম ইনস্টিটিউট জয়েন করেছে। সুচরিতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত নিয়ে এমএ পড়েছে। ইতিমধ্যে সে পশ্চিম বাংলার সঙ্গীত জগতে এক নাম করা শিল্পী। সকলেই এক এক করে পড়া শেষ করে নিজেদের কর্মযজ্ঞে নেমে পড়েছে। শতদল আর মঞ্জরি নিজেদের ক্ষেত্রে প্রতিষ্ঠিত ডাক্তার। সম্প্রতি দুজনেই নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে তাদের প্রযোজনায় তাদের বিষয়ে গবেষণার করবার প্রস্তাব পেয়েছে। দুজনেই সেটা গ্রহণ করেছে। যাওয়ার প্রস্তুতি চলছে। সেদিন কাজ থেকে ফিরবার সময় শতদল মঞ্জরিকে সাথে নিয়ে ফিরেছে। তারা দেখল আজ মঞ্জরির মা বাবা সামনের ঘরে শতদলের মা বাবার সাথে গল্প করছেন। প্রতিবেশী হওয়ার দরুন এটা স্বাভাবিক মনে হলো দুজনের। এসো বাবা, বসো। তুইও বস, মঞ্জরির মা বললেন। শতদল তার মায়ের দিকে জিজ্ঞাসু চোখে তাকালো। আসলে আমরা আলোচনা করছিলাম, তোমরা দুজনেই তো একসাথে নিউ ইয়র্ক যাচ্ছ, যদি যাওয়ার আগে বিয়েটা হয়ে যায়। শতদলের মা বললেন। নিমেষে যুবক যুবতীর মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। কথার আকস্মিকতায় দুজনেই হতবাক। কি হলো, তোমরা দুজনে এমন মুখ হা করে দাঁড়িয়ে আছো কেন? মা হেসে ফেললেন। না মানে, এত কম সময়ের মধ্যে। মঞ্জরি শতদলের দিকে তাকিয়ে বলল, মানে তোমরা রাজি? ঠিক? হ্যাঁ মানে তুমি বলো মঞ্জরি। আমি? এবার সবাই হেসে উঠল। আজ শতদল আর মঞ্জরির বিয়ে। শৈশবের খেলার সাথী আজ জীবন সাথী হতে চলেছে। এই যেন দুজনার স্বপ্ন পূরণ। মধু যামিনীর কয়েকদিন পরেই তাদের সুদূর আমেরিকায় পাড়ি দিতে হবে। আজ দুই প্রতিবেশীর মধ্যে চিরন্তন আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে। বিবাহ অনুষ্ঠানের মধ্যে সুচরিতা গান বাজনার আসর সাজিয়ে দিয়েছে। বাসর ঘরেও সে নববিবাহিত দম্পতি সহ সকলকে মুগ্ধ করেছে নিজের প্রতিভা দিয়ে। মঞ্জরি লক্ষ্য করেছে সুরঞ্জন সবসময় সুচরিতার সাথে সাথে ঘুরছে, আর সুচরিতার দৃষ্টি সবসময় সুরঞ্জনকে খুঁজে বেড়াচ্ছে। সুযোগ বুঝে মঞ্জরি তাকে বলেই ফেলল, তুই তো দেখছি সুরঞ্জনকে চোখে হারাচ্ছিস। দেখ, তুমি তোমার বাল্যবন্ধুকে বিয়ে করেছ, তাই সকলকে দেখি তোমার তাই মনে হচ্ছে। মানে তুই সুরঞ্জনকে পছন্দ করিস না? আমি কি তাই বলেছি নাকি? আমরা গুড ফ্রেন্ডস। শুধু ফ্রেন্ড? জানি না। সুচরিতা সেখান থেকে পালিয়ে গেল। সেদিন শতদল আর মঞ্জরি আমেরিকা রওনা হচ্ছে। ফ্লাইট সকাল 11টায়। ছুটির দিন হওয়ার দরুন দুই পরিবার ছাড়াও প্রায় সকল বন্ধুরা এয়ারপোর্টে গিয়েছে। বিদেশে গিয়ে আমাদের ভুলে যেও না, দেশকে ভুলে যেও না তোমরা, হিমাদ্রি শেখর বললেন। দুই মা তো কেঁদেই সারা। না বাবা, আমরা তো গবেষণা করতে যাচ্ছি, তাতে আমাদের দেশের লাভ। শতদল বাবাকে আশ্বাস দিল। কিন্তু বিদেশে সুখ স্বাচ্ছন্দ্য আর সুবিধার এমনই নেশা যে সেটা যারাই হতভাগ্য দরিদ্র দেশকে ছেড়ে যায় তারা আর ফেরে না। নিউ ইয়র্কে গিয়ে দুজনেই তাদের গবেষণা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তার সাথে নতুন সংসার গড়ে তুলতে হবে। ঘরে বাহিরে দুজনের সাথে সাথে হাতে হাতে সব কাজ করে। কয়েক বছর কেটে গিয়েছে, কিন্তু শতদল যেন এখনও সর্বিদ্ধ প্রেমিক। একদিন মঞ্জরি বলেই ফেলল, 3 বছর হয়ে গিয়েছে আমাদের বিয়ের, কিন্তু তুমি তো দেখছি এখনো আমাকে চোখে হারাও। সেটা তো হবেই, তুমি তো আমার স্বপ্নের বাস্তবায়ন। বাবা, তুমি আবার ডাক্তারি ছেড়ে কবি হয়ে যাচ্ছ। দুজনের গবেষণা শেষ হয়েছে, দুজনেই ডক্টরেটের সম্মান অর্জন করেছে। এখন দেশে ফিরলেই হয়। কিন্তু মঞ্জরি গর্ভবতী, সুতরাং ওরা আবার আটকে পড়ল। তাদের সন্তান জন্মসূত্রে আমেরিকার নাগরিক হতে পারবে। ইতিমধ্যে দুজনে নিউ ইয়র্কে একটা বিশ্ববিখ্যাত স্বাস্থ্য সংস্থার সাথে কাজ করতে আরম্ভ করেছে। এদিকে দেশেও সকল ছেলেমেয়ের এক এক করে বিয়ে হয়েছে। দেবাশিস আর অনুরূপার সম্পর্কের সম্বন্ধে সবাই জানে। তাদের বিয়েটা একদিন চমকপ্রদভাবে ঠিক হয়ে গেল। এখন দুজনেই সুপ্রতিষ্ঠিত আর্কিটেক্ট। টাটা প্রজেক্টসে একসাথে কাজ করে। গত 3 বছর ধরে প্রতিদিন একসাথে টাটা সেন্টারে তাদের অফিস যায়। বিকেলে কারো কাজ যদি আগে শেষ হয়, সে অন্যজনের জন্য অপেক্ষা করে।
সকল পরিচিত জনের কাছে ব্যাপারটা স্বাভাবিক হয়ে গিয়েছে। সেদিন বিজয়ার পরে হিমাদ্রি বাবু নিজের বাড়িতে একটা পারিবারিক সমাবর্তনের আয়োজন করেছেন, শতদল আর মঞ্জুরি বাদে। নীলাদ্রিও এসেছে মুম্বাই থেকে স্ত্রীকে নিয়ে। গত বছর তাদের বিয়ে হয়েছে। তার স্ত্রী নন্দিনী পুনা নিবাসী প্রবাসী বাঙালি ডক্টরের একমাত্র কন্যা। সঞ্চারী তার সহকর্মী প্রফেসর স্বামীকে নিয়ে এসেছে, সাথে তাদের শিশুপুত্র। হিমাদ্রি বাবুর বিশাল ড্রয়িং রুমে সকলে বসে আড্ডা দিচ্ছে। দৈবক্রমে দেবাশিস আর অনুরূপার মা বাবা পাশাপাশি বসে গল্প করছে, সম্ভবত তাদের ব্যাপারেই কথা বলছে। সবাই শুনছে, মাঝে মাঝে কথা জোগাচ্ছে। হঠাৎ দেবাশিস আর অনুরূপা দুজনের সামনে গিয়ে উপস্থিত হলো। আজ দুজনে পরস্পরের হাত ধরে আছে। সবাই একসাথে মুখ তুলে তাদের দিকে তাকিয়েছে। মা, বাবা, আমরা বিয়ে করতে চাই, দুজনে একসাথে বলল। সবাই হক চকিয়ে উঠল। সে তো খুব ভালো কথা বাবা, আমরা এই কথাই তো আলোচনা করছিলাম। মঞ্জুরির মা বললেন, হ্যাঁ, আমরা তো বেশ কিছু বছর ধরে জানি তোমাদের মনোভাব। কবে তোমরা ফয়সালা করো সেই অপেক্ষায় ছিলাম। দেবাশিসের মা সায় দিলেন। কবে হবে দিদি বিয়ে? একজন পাশ থেকে প্রশ্ন করল। ওরা যখন মনস্থির করে ফেলেছে তখন যথাশীঘ্র একটা ভালো দিন দেখে দিলেই হয় বিয়ে। কি বলেন ব্যানার্জিদা? দেবাশিসের বাবা সুশোভন রায় বললেন, হ্যাঁ, আমি কালকেই পুরুত মশাইকে নিয়ে যাব আপনাদের বাড়ি। শীঘ্রই দেবাশিস আর অনুরূপা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ল। সুচরিতার সুরঞ্জনের ছোটবেলা থেকে খুব ভাব ছিল। দুজনের বয়সে কয়েক মাসের তফাৎ। দুজনে একসাথে এক ক্লাসে পড়েছে। পরবর্তীকালে দুজনে ভিন্ন ভিন্ন পথে অগ্রসর হয়েছিল, কিন্তু তাতে দুজনের ভাব একটুও কমেনি, বরং সেটা ভালোবাসায় পরিণত হয়েছিল, হয়তো তাদের অজান্তেই। স্কুলে থাকাকালীন সুচরিতা একবার বিপজ্জনক পরিস্থিতি থেকে উদ্ধার পেয়েছিল, তাই সে কোথাও একা যেতে ভয় পায়। দাদা থাকতে সব অনুষ্ঠানে এসে তার সাথে যেত, যদিও সুরঞ্জন সবসময় নীলাদ্রির সাথে থাকত। নীলাদ্রি প্রথমে পুনা পড়তে গেল, তারপর কর্মসূত্রে মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস করা স্থির করল। এখন সুরঞ্জন ছেলের দায়িত্ব পালন করছে, সে আবার সুচরিতার নিরলস সঙ্গীও। সুরঞ্জন যদিও ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিল, কিন্তু সে অনবদ্য আবৃত্তি করতে পারত। এখন সুরঞ্জন টিসিএস-এর কলকাতার অফিসে কাজ করে। সুচরিতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পরীক্ষায় সর্বোচ্চ স্থান অর্জন করেছিল। এখন সেখানে অধ্যাপনা করে, সাথে পিএইচডির জন্য গবেষণা করছে। প্রথম দিকে সুচরিতা সুরঞ্জনের সাথে অটোতে টালিগঞ্জ মেট্রো স্টেশন যেত। সেখান থেকে দুজনে মেট্রোতে যে যার গন্তব্যে রওনা হতো। সুরঞ্জনের গন্তব্য ময়দান স্টেশন, আর সুচরিতা চলে যেত মহাত্মা গান্ধী রোড স্টেশনে। সম্প্রতি সুরঞ্জন গাড়ি কিনেছে। এখন নিয়ম হয়ে গেছে, 8টার কিছু আগে সুরঞ্জন সুচরিতা দরজায় পৌঁছে হর্ন বাজাতো। সুচরিতার সাথে সাথে বেরিয়ে আসতো। মা বন্দনা দেবী একটু আপত্তি জানাবার চেষ্টা করেছিলেন একবার। কেন কাকিমা, আমি সুচিকে নিয়ে যাই, আপনার ভালো লাগে না? আমি তো আপনার ছেলের মতোই। তারপর আর কেউ কখনো আপত্তি করেনি। ইদানিং প্রতি শনিবার সুরঞ্জন সকালে গাড়ি নিয়ে সুচরিতার বাড়ি গিয়ে হাজির হয়। তারপর দুজনে বেরিয়ে পড়ে সারা সপ্তাহের বাজার করতে। সুরঞ্জন সুচরিতার সব গানের অনুষ্ঠানে তার সাথে যায়। সেই প্রযোজকদের সাথে অনুষ্ঠানের কাঠামো নিয়ে, অনুক্রম নিয়ে কথা বলে। প্রয়োজনে সাংবাদিকদের ভিড় থেকে উদ্ধার করে নিয়ে যায়। অনেকে তাকে সুচরিতার ম্যানেজার মনে করে, তার সাথে দাম দর নিয়ে আলোচনা করে। সুচরিতা মাঝে মাঝে রেগে যায়। এদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তুমি কি আমার ম্যানেজার? সাহস দেখো, আবার কমিশন অফার করছে তোমায়। এতে এত রেগে যাওয়ার কি আছে সুচি? আমার কোনো আপত্তি নেই তোমার ম্যানেজার হতে। সুরঞ্জন হাসে। তুমি আমার ম্যানেজার নও সুর, তাছাড়া তুমি আমার কি সেটা আমরা বুঝবো। ইট ইজ নান অফ দেয়ার বিজনেস। আচ্ছা আচ্ছা, বুঝেছি, চলো এবার। আর চলো, আমি একটা নতুন জায়গায় খাওয়াবো তোমাকে। সুচরিতাকে পাশে বসিয়ে সুরঞ্জন গাড়ি স্টার্ট দেয়। ছুটির দিনগুলো দুজনে সব সময় কাছাকাছি থাকে। সকালে দুজনে বাজার করে ফিরল। জলখাবারের পর নিত্য নবীন প্ল্যান। কোনোদিন হয়তো দুই বাড়ির সকলকে নিয়ে সুরঞ্জনের গাড়িতে দক্ষিণেশ্বর চলে গেল, বা চলে গেল ডায়মন্ড হারবার। প্রায় মা বাবারা যেতে চাইতো না, তাতেও অবশ্য ওদের আটকাতো না।
তখন সুরঞ্জন সুচরিতাকে নিয়ে হয়তো সায়েন্স সিটি চলে গেল, নয় প্রিন্সেপ ঘাটে গিয়ে গঙ্গার দিকে মুখ করে বসে রইল ঘন্টার পর ঘন্টা। কোনোদিন যদি বেরোনো না হয়, সুচরিতা হয়তো তার ঘরে বসে হারমোনিয়াম টানল, সে একের পর এক গান গাইছে, আর সুরঞ্জন মুগ্ধ নয়নে চেয়ে আছে সুচরিতার দিকে। রাতে বিছানায় মাথা ঠেকাতেই সারাদিনের স্মৃতি ভেসে আসে চোখের সামনে। সূচি নানা রূপে ভেসে আসে সুরঞ্জনের চোখের সামনে। তার মন মাতানো চাউনিতে সুরঞ্জনের সমস্ত সত্তা যেন ডুবে যায়। সুচরিতার মনে পড়ে সুরঞ্জনের আলতো স্পর্শ, অজান্তে তার সর্বাঙ্গে জেগে ওঠে এক অনবদ্য শিহরণ। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, মনে হয় সে এখনই ছুটে চলে যায় সুরের কাছে, ঝাঁপিয়ে পড়ে তার বুকে। এ যেন এক স্বপ্নের স্বর্গরাজ্য, সে যেন এক মধুর স্বপ্নের হাতছানি। সেদিন সকালে মা সুরঞ্জনকে বললেন, তোমরা তো এখন বাজারে যাবে? হ্যাঁ মা, কি কি আনতে হবে? মা ওকে ফর্দ দিয়ে দিলেন। ফেরার সময় ভীমনাগের দোকানে যাবি, তোর বাবা মিষ্টির অর্ডার দিয়েছেন, সেটা বললেই দিয়ে দেবে তোকে। মিষ্টির অর্ডার কেন মা? উপলক্ষ? আমাদের আজকে দেবায়নদার বাড়িতে ডেকেছে, ফর্দ মতো কেনাকাটি করে নিয়ে আয়, তারপর মিষ্টিগুলো নিয়ে সবাই মিলে ওনাদের বাড়ি যাব। সুরঞ্জন দেখল মায়ের মুখে এক অদ্ভুত রহস্যময় হাসি রেখা ফুটে উঠেছে। সুচরিতার সাথে বাজার করে সুরঞ্জন বাড়ি ফিরল। দেখল মা বাবা সেজেগুজে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। মা গাড়িতে অনেক জিনিসপত্র, নানা রকম নানা আকারের বাক্স রাখছেন। বাবা কারোর সাথে ফোনে কথা বলছেন। হ্যাঁ, ওরা এসে গেছে দাদা, আমরা এক্ষুনি রওনা হচ্ছি। সুচরিতা সুরঞ্জনের দিকে তাকালো, সে যেন কিছু আভাস করতে পারছে। তার শরীরে আবার সে অজানা শিহরণ জেগে উঠেছে, দু চোখে আনন্দের আবেশ। একসময় ওরা সকলে রওনা হলো। তুমি সামনে বসো মা, সুরঞ্জনের মা সুচরিতাকে বললেন। অকারণে সুচরিতার মুখ লাল হয়ে উঠেছে। গন্তব্যে পৌঁছে দেখল সুচরিতার মা বাবা সামনে যেন তাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। আসুন আসুন দাদা, আসুন দিদি। সুরঞ্জনের আশ্চর্য লাগছে, কাকু কাকি আজকে যেন একটু বেশি ফর্মাল হচ্ছেন তাদের সাথে। কাকু এগিয়ে এসে তার পিঠে হাত দিলেন, কাকিমাকে জড়িয়ে ধরে সযত্নে সোফায় নিয়ে গিয়ে বসালেন। সুরঞ্জন সুচরিতার দিকে তাকিয়ে ভুরু নাচালো। সুচরিতা আস্তে করে মাথা নাড়ল, সে জানে না কি হতে চলেছে। দুজনে দেখল ইতিমধ্যে মা বাবা ঘর সাজিয়ে নিয়েছে। ড্রয়িং রুমের সামনে সেন্টার টেবিলে বিশাল ফুলের তোড়া ফুলদানিতে সাজানো রয়েছে। সাইড টেবিলে ফুল, চন্দন, ধান, দূর্বা থালায় সাজানো রয়েছে। মিষ্টির বাক্সগুলো ভেতরে ডাইনিং টেবিলে রাখতে গিয়ে সুরঞ্জন দেখল সেখানে নানা আয়োজন। দেখল সূচিকে তার মা ঘরের ভেতরে নিয়ে গেলেন। ফিরে এসে সুরঞ্জন মা বাবার দিকে তাকালো। দুজনের ঠোঁটে চাপা হাসি। মা, কি হচ্ছে? সে আস্তে করে জিজ্ঞাসা করল। আমরা আজ আমাদের সম্পর্কটা পাকা করতে এসেছি বুবু। তখনই বন্দনা দেবী মেয়েকে নিয়ে ঘরে ঢুকলেন। সুচরিতার সুরঞ্জনের মা বাবাকে প্রণাম করল। মা সুচরিতাকে বুকে টেনে নিল। আমরা কবে থেকে অপেক্ষা করে আছি যে আমার মেয়েকে বাড়ি নিয়ে যাব। মা নিজের ব্যাগ থেকে একজোড়া সোনার বালা বাহির করে পরিয়ে দিলেন সুচরিতার হাতে। সুরঞ্জন আর সুচরিতা দুজনে কল্পনাই করতে পারেনি এমন কিছু ঘটতে চলেছে। দুজনের মা বাবা দুজনকে পাশাপাশি বসিয়ে একে একে ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করলেন। একটা রূপোর থালায় দুটো আংটির বাক্স এসে গেল। দুজনে দুজনকে আংটি পরিয়ে দিল। সবার মিষ্টি মুখ করা হলো। কখন যে ফটোগ্রাফার ঢুকে এসেছে ঘরে তারা জানতেও পারেনি। মুহুর্মুহু ফ্ল্যাশের ঝলকানি। সুচরিতার তো সবকিছু স্বপ্নের মতো লাগছে। এবার তাড়াতাড়ি একটা শুভ দিন খুঁজে বার করুন দেবায়নদা, আমার তো আর তর সইছে না মেয়েকে আমার বাড়ি নিয়ে যাব। সুরঞ্জনের মা অবন্তিকা দেবী বললেন, আমি কয়েকটা দিন দেখে রেখেছি দিদি, আপনারা দেখে বলুন। সুচরিতার বাবা সেন্টার টেবিলের তলা থেকে একটা পঞ্জিকা বের করলেন, একটা খাতা খুলে এগিয়ে দিলেন তাদের দিকে। সবাই আলোচনায় ব্যস্ত হয়ে পড়ল। সুচরিতা আস্তে করে সুরঞ্জনকে নিয়ে নিজের ঘরে ঢুকে গেল। সহসা সুরঞ্জন তাকে বুকে টেনে নিল। সুচরিতা ছাড়িয়ে নেওয়ার কোনো চেষ্টা করল না। অনেক বছর পার হয়ে গেছে। এই প্রজন্মের সকলেই এখন যে যার কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। সকলের এখন সংসার হয়েছে। ওই 6টি পরিবার এখন আরও বড় হয়েছে। একসময় যারা পরিবারের হোতা ছিলেন, আজ তারা পরবর্তী প্রজন্মকে দায়িত্ব সঁপে দিয়ে নাতি নাতনি নিয়ে অবসর যাপন করছে।
অনেক কিছু পাল্টে গেছে, যা পাল্টায়নি সেটা হলো এই বৃহৎ পরিবারের মধ্যে সদ্ভাব, ভাব ভালোবাসা আর অকৃপণ আন্তরিকতা। আর পাল্টায়নি বছরে বেশ কয়েকবার রিটায়ার্ড জজ হিমাদ্রি শেখরের বাড়িতে মিলিত হওয়া। পূর্ব পরিকল্পিত দিনে সকলে সকাল সকাল হিমাদ্রিবাবুর প্রাসতপম বাড়িতে পৌঁছে যায়। সকাল থেকে রাত পর্যন্ত সবাই মিলে জমিয়ে আড্ডা দেয়, খাওয়া দাওয়া করে, গান বাজনা করে আর স্মৃতিচারণ করে। আজ বছরের শেষে সকলে হিমাদ্রি বাবুর বাড়িতে একত্রিত হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছে। শতদল আর মঞ্জরি আজ অনেকদিন পর এই সমাবর্তনে এসেছে। কয়েক মাস আগে তারা তাদের 5 বছরের একমাত্র ছেলেকে নিয়ে পাকাপাকিভাবে দেশে ফিরেছে। দাদু ঠাকুরদারা নাতি নাতিদের খেয়াল রাখছে, মহিলারা খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখছে। এখন সবাই এই সমাবর্তনে সহযোগিতা করে। খাওয়া দাওয়ার জন্য এক ঘরোয়া ক্যাটারার ঠিক করা হয়েছে। দুপুরে খাওয়ার পর সবাই ছাদে জাজিম পেতে বসে আড্ডা দিচ্ছে। দাদুরা নাতি নাতনিদের খেয়াল রাখছে। সামনের ঘরে ক্যারাম খেলা হচ্ছে। বাড়ির সাথে ওনাদের জিম আছে, সেখানে কয়েকটি বাচ্চা টেবিল টেনিস খেলছে। কয়েকটি বালিকা মিলে সামনে বাগানে ব্যাডমিন্টন খেলছে। মঞ্জরি আর শতদল অনেকদিন পরে দেশে ফিরেছে, তাই সকলে তাদের কাছে সেখানকার কথা জানতে চায়। আমি যখন শুনলাম তোমরা দেশে ফিরছ, সত্যি বলতে আমরা বেশ আশ্চর্য হয়েছিলাম। তোমরা সকল সুখ স্বাচ্ছন্দ্য, সুযোগ সুবিধা, স্বীকৃতি, ডলারে মাহিনা সব ত্যাগ করে আমাদের তথাকথিত গরিব দেশে ফিরলে। এখানে তো এমন অবস্থা, যারা ভালো কিছু পড়াশোনার করার সুযোগ পায়, সে শিক্ষা, সেই সব ডিগ্রি কাজে লাগায় পশ্চিমে পাড়ি দেওয়ার জন্য। আর যে একবার যায় সে কখনো ফেরে না। সুরঞ্জন কথা শুরু করলো। তারপর তোমরা ওখানে সাকসেসফুল ডাক্তার, আমেরিকার নামকরা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছো, বেশ নামডাকও হয়েছিল। সব কিছু তোমরা ছেড়ে দিলে, এটা বেশ সাহসের পদক্ষেপ শতদলদা। সুচরিতা যোগ দিল। না, আমরা তো বলেই গিয়েছিলাম আমরা গবেষণার সুযোগ পেয়েছি, তার সদ্ব্যবহার করবার জন্য আমেরিকা গিয়েছিলাম। প্রায় 10 বছর ওখানে ছিলাম। হ্যাঁ, আমরা ডলারে রোজগার করেছি, অনেক সুযোগ সুবিধা ভোগ করেছি, কিন্তু সব সময় একটা অশান্তি, একটা অপরাধ বোধের কাঁটা মনের মধ্যে বিঁধে থাকতো। মঞ্জরি বলল, সব সময় মনে হতো দেশে থাকলে আমরা আমাদের ডাক্তারি জ্ঞান দেশের মানুষের জন্য কাজে লাগাতে পারতাম। আমেরিকাতে তো সেবার মানসিকতা কাজে লাগে না। স্বাস্থ্য ব্যবস্থা তো একটা ব্যবসা মাত্র। তোমরা বলবে আমেরিকা ধনী দেশ, কিন্তু সবাই তো ধনী নয়। ওখানে প্রতি বছর প্রচুর মানুষ বিনা চিকিৎসায় মারা যায়। ব্যবসা আছে, কিন্তু সেটা প্রচণ্ড খরচ সাপেক্ষ। তোমরা জানো আমেরিকাতে মানসিক ব্যাধির রোগী সব থেকে বেশি। মানসিক ব্যাধির সংখ্যায় আমেরিকা সবার ওপরে। একটা সময় ছিল আমরা আমাদের মা বাবার সাথে কথায় কথায় প্রচুর কথা কাটাকাটি করেছি, রাগ দেখিয়েছি। মা বাবা আমাদের স্বৈরাচারের পথে বাধা দিয়েছিল, স্লিপ ওভার, নাইট আউট করতে দেয়নি। আজ আমরা উপলব্ধি করেছি সেটা দরকার ছিল। ওখানে তো দেখে আসলাম, ওখানে মা ছেলেকে বকতে পারবে না। বাবা যদি সন্তানকে একটা থাপ্পড় কষায়, সন্তান 911-এ কল করে পুলিশ কমপ্লেন করে। আমি চোখের সামনে দেখলাম আমার এক গুজরাটি সহকর্মী তার 5 বছরের ছেলেকে কোনো কারণে পিটিয়েছিল। ব্যাস, ছেলে পুলিশে খবর দিয়ে দিল। পুলিশ এসে বাবাকে ধরে নিয়ে গেল, আর ওই ছোট্ট ছেলেকে মা বাবার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেল। অনেক কাঠখড় পুড়িয়ে তারা ছেলেকে ফেরত পেয়েছিল। তারপর আর ওরা ওই দেশে থাকেনি। তুমি বলছো আমাদের দেশ গরিব, কিন্তু আমি উপলব্ধি করেছি যে দেশের সব সম্পর্ক গিভ অ্যান্ড টেক দিয়ে চলে, সে দেশ তো নৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। বাপ নির্দ্বিধায় নিজের 20 বছরের ছেলেকে বাড়ি থেকে বের করে দেয়। যার যার তার তার বুঝে নিক, থাকতে হলে ভাড়া দিতে হবে। বাবা যদি বড়লোক হয় তাও। কত যুবক যুবতী চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করছে। আর এখানে বাপ সানন্দে 70 বছর পর্যন্ত কাজ করে যায়, যাতে ছেলে তার নির্বাচিত কেরিয়ার ভালোভাবে গড়ে তুলতে পারে। এই তথাকথিত গরিব দেশে বন্ধু বান্ধবের, আত্মীয় স্বজনের প্রয়োজনে আপদে বিপদে সবাই ঝাঁপিয়ে পড়ে। এই দেশে আমাদের কাছে ভালোবাসার সম্পদ আছে, আমরা উজাড় করে দিতে ভালোবাসি। আমরা সুখ দুঃখ আনন্দ ভাগ করে নিই। আমাদের সম্পর্ক অ্যাপয়েন্টমেন্ট দিয়ে চলে না, অন্তর দিয়ে চলে। সবাই হা করে দুজনের কথা শুনছে। বাহ শতদলদা,
যদি আমাদের দেশের সকল শিক্ষিত মানুষ তোমাদের মতো হতো। এবার সঞ্চারী বলল, আমি অত সব জানি না। আমি জানি ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। শতদলের মা কবে এসে দাঁড়িয়েছেন কেউ খেয়াল করেনি। তাছাড়া তোমরা কল্পনা করতে পারো, আমার মেয়ে ব্যস্ত ডাক্তার, আবার ডক্টরেট, কিন্তু সে বাড়িতে ঠাকুর পেতেছে, সকাল বিকেল ঠাকুরকে জল দেয়। আজকালকার মেয়েরা তো শাখা সিঁদুরই পড়তে চায় না। সব কিছু আপনাদের শিক্ষা মাসিমা, দেবপ্রিয়া বলল। আর শতদলদা মোটিভেশনাল স্পিকার, ইন্ডিয়াকে নিয়ে কত প্রবন্ধ লিখেছে। আমি নিজে পড়েছি ওর লেখা ফ্যামিলি দ্য ইন্ডিয়ান ওয়ে। এই প্রবন্ধটা, অর্ঘ্যকমল বলল। আচ্ছা আচ্ছা, আমাদের কথা অনেক হলো, এবার তোমাদের কথা বলো। মঞ্জরি বলল, এখন আমরা অনেক কিছু বুঝতে শিখেছি, জীবনের বাস্তব উপলব্ধি করেছি। কিন্তু একটা সময় ছিল আমরা আমাদের বাবা মায়ের বিধিনিষেধ, নিয়ম কানুন আমাদের জীবনে অহেতুক বাধা মনে করতাম। সঞ্চারী বলল, আমার মনে আছে মা বাবা আমাকে স্কুলের মুম্বাই ট্রিপে যেতে দেয়নি বলে আমি কত রাগ দেখিয়েছিলাম। 3 দিন কথা বলিনি কারোর সাথে। কি ঝামেলাই না হয়েছিল সেই ট্রিপে। ট্রেন ছাড়তেই চেন টানতে হয়েছিল। 2জন ছাত্র স্টেশনে দাঁড়িয়ে বাবার ইনস্ট্রাকশন নিয়ে এতই ব্যতিব্যস্ত যে ট্রেন ছেড়ে দিচ্ছে তার খেয়ালও নেই। সাথে টিচাররা গেছে, তারা নিজেদের হাসি ঠাট্টা নিয়ে মশগুল। তারপর জুহু বিচের ফুচকা খেয়ে 2জনের ফুড পয়জনিং হয়ে গেল। একজন টিচারকে তাদের নিয়ে ফিরে যেতে হলো কলকাতা। কি অবস্থা! 10,000 টাকা করে নিয়েছে, প্রত্যেকটি ঘরে 4 জন করে থাকা, জঘন্য খাবার। ওই সুবল স্যার আর কাবেরী টিচার সবসময় আগে বাড়িয়ে যেত আমাদের ট্রিপে। তারা তো নিজেদের ফষ্টি নষ্টি নিয়েই ব্যস্ত। শুনেছিলাম মেয়েরা দেখেছে সুবল স্যারকে গভীর রাতে কাবেরী মিসের ঘর থেকে বেরোতে। পরে তো কাবেরী মিসকে চাকরি ছাড়তে হয়েছিল, কারণ সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমিও শুনেছিলাম। তার পরিবর্তে আমাদের মা বাবার কেমন সুন্দর ট্রিপ প্ল্যান করেছিলেন সেই বছর মুম্বাই আর গোয়া। অনুরূপা বলল, তোমাদের গৌরী সেনকে মনে আছে? সুচরিতা বলল। অনেকে মাথা নাড়ল। তার মা ভীষণ আধুনিকা, ভীষণ মড ছিল। লরেটোতে পড়াতেন ভদ্রমহিলা। মেয়েকে একই ধাঁচে তৈরি করেছিলেন। কি ফল হলো? ওই বয়সে মেয়ে 2বার প্রেগনেন্ট হয়েছিল। তার বাবা রেগে গিয়ে মেয়েকে ছাড়িয়ে নিয়েছিল স্কুল থেকে। কি হলো তাতে? মেয়েটির ভবিষ্যৎ বরবাদ হয়ে গেল। কে তার জন্য দায়ী? সেদিন দেখা হয়েছিল গৌরীর সাথে। 20 বছর বয়সে তার বাবা ওর বিয়ে দিয়ে দিয়েছিলেন স্টেট ব্যাংকের এক ক্লার্কের সাথে। সে নিজে একটা প্রাইভেট স্কুলে কাজ করে, 2টি ছেলে মেয়ে। এটাই তো এই যুগের সমস্যা, দেবাশিস বলে উঠল। আমরা চোখ বন্ধ করে পশ্চিমের সব কিছু অনুকরণ করতে চেয়েছি। মুক্ত যৌনাচার, ড্রাগস, নাইট আউট, মা বাবার মুখে মুখে তর্ক করা, ঔদ্ধত্য আর উন্নাসিকতা, এটাই কি আমাদের কালচার? এই সবে সব থেকে বেশি কারা ভোগে? এই যুগের মেয়েরা। ছেলেরা 10টা মেয়েকে নষ্ট করে পার পেয়ে যায়, কিন্তু বিয়ে করতে গেলে তাদের ভার্জিন চাই। দেবপ্রিয়া উত্তেজনায় উঠে দাঁড়িয়েছে। একটা 14 থেকে 15 বছরের মেয়ে যদি ক্ষণিকের অসাবধানতায় প্রেগনেন্ট হয়ে যায়, তবে একটা ঝড় বয়ে যায় তার অপরিপক্ক শরীরের উপর দিয়ে। সেটা কি এই যুগের আধুনিকা মায়েরা বুঝতে পারে না? এখন কথা হচ্ছে সেই সময়টা আমরা আমাদের মা বাবাদের সজাগ দৃষ্টির জন্য নির্বিঘ্নে পার করে এসেছি। সুরঞ্জন বলল, এখন দরকার আমরা আমাদের জীবনে যা কিছু উপলব্ধি করেছি সেই এক্সপেরিয়েন্স সঠিক সময়ে আমাদের সন্তানদের সাথে শেয়ার করা, তাদের বুঝিয়ে বলা। আর শুধু মেয়েদেরই বোঝানো নয়, ছেলেদের রেশ ও শক্তভাবে টেনে ধরতে হবে। মেয়েদেরও সম্মান আছে, সেটা তাদের বুঝতে হবে, বোঝাতে হবে আমাদের, বিশেষ করে বাবাদের। জীবন প্রবাহ বয়ে যায় তার গতিতে। মানুষ নিজেদের জীবনের উপলব্ধি থেকে কিছু শেখে, কিছু শেখে না। এই 6টি পরিবার সযত্নে নিজেদের সংস্কার রক্ষা করে চলেছে, মাটির সাথে সম্পর্ক বজায় রেখেছে। ভালোবাসার সম্পর্ক মনের, সে সম্পর্ক পরস্পরের মর্যাদা বজায় রাখে। ভালোবাসে শুধু ভালোবাসার জন্যে। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন লাগলো আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।